বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আসানসোলে এবার চিট ফান্ডের হদিশ। বিপাকে ৩,০০০-এর বেশি পরিবার। আজ এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী এই ঘটনা সামনে এনেছেন। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার ছেলে ৩৫০ কোটি টাকা হাতিয়েছে। সহযোগী সহ অভিযুক্তর গ্রেফতারির পাশাপাশি সেভি ও ইডি কে পদক্ষেপের আর্জি জানিয়েছেন শুভেন্দু এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহসভাপতি সাকিল আহমেদ ওরফে মাস্টার সাকিলের ছেলে তাহসিন আহমেদ আসানসোলে ৩,০০০-এর বেশি পরিবারকে ৩ বছর ধরে প্রতারিত করেছে। একটি ভুয়ো লাইসেন্সবিহীন কোম্পানির মাধ্যমে প্রায় ৩৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তাহসিন প্রতি মাসে 14% রিটার্নের প্রতিশ্রুতি দিয়েছিল, যার অর্থ ছিল ১ লাখ টাকা বিনিয়োগে ২০ মাসে 2.৮ লাখ টাকা ফেরত পাওয়া যাবে। গত 15ই অক্টোবর থেকে তাহসিন নিখোঁজ হওয়ার পর এই প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসে। এই ঘটনায় ৩,০০০ পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে। অনেকে জমি বিক্রি করেছেন, ঋণ নিয়েছেন, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা এবং সারা জীবনের সঞ্চয় খুইয়েছেন। তৃণমূল সমর্থিত এই জালিয়াতির পেছনে বড় তৃণমূল নেতা এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনের মদত ছিল, যার কারণে এমন বিশাল একটি প্রতারণা সম্ভব হয়েছে। এই ৩৫০ কোটি টাকা কোথায় গেল? বেনামি সম্পত্তি, সন্ত্রাসবাদে অর্থায়ন, দেশবিরোধী কার্যকলাপ, নাকি তৃণমূলের গোপন রাজনৈতিক তহবিলে এই অর্থ ব্যবহার করা হয়েছে? পলাতক তাহসিন আহমেদ এবং তার পুরো দলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু। তিনি এক্স হ্যান্ডেলে আরো লেখেন, সেভি ও ইডির মাধ্যমে টাকার উৎস, তৃণমূলের সঙ্গে এই ঘটনার যোগ এবং সন্ত্রাসবাদে অর্থায়নের বিষয়টি তদন্ত করা হোক। ক্ষতিগ্রস্তদের দ্রুত সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থাও করার আহ্বানও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, আসানসোল জুড়ে একটি চাঞ্চল্যকর চিট ফান্ড কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে, যেখানে প্রায় ৩৫০ কোটি টাকার প্রতারণা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদ এই প্রতারণার মূল হোতা। তাহসিন একটি ভুয়ো এবং লাইসেন্সবিহীন সংস্থার মাধ্যমে ৩,০০০-এরও বেশি পরিবারকে ঠকিয়েছে, যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। বেশি সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। গত 15ই অক্টোবর তাহসিন আহমেদ হঠাৎই উধাও হয়ে যায়। তার পালানোর ফলে ক্ষতিগ্রস্তরা তাদের সঞ্চয় হারিয়েছেন, ঋণের বোঝায় জর্জরিত হয়েছেন এবং তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এই ঘটনায় এখন প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি এই বিষয়ে কোনো পদক্ষেপ করবে, নাকি নিজেদের দলের লোকদের বাঁচাতে এই কেলেঙ্কারিও ধামাচাপা দেওয়া হবে? বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ খবর। ৮ বছর নিরবচ্ছিন্ন চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌক্তিক। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই এক যুগান্তকারী রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। গত 17ই অক্টোবর 2025-এ মহামান্য প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ দেন। উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের 4 জন চতুর্থ শ্রেণীর কর্মীর মামলায় এই রায় দেওয়া হয়, যা সারা দেশের কর্মচারী মহলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছে, সেখানে নতুন করে আশার সঞ্চার করেছে। এই মামলা শুরু 2000 সালে। ওই বছর 18ই অক্টোবর উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের জেলা জজশিপে 12টি চতুর্থ শ্রেণীর পদের জন্য বিজ্ঞাপন বের হয়। সেই বিজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা ছিল, শূন্য পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে। 2001 সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসে আবেদনকারীদের নিয়োগ করা হয়। তারা 8 বছর ধরে কাজ করেন, কিন্তু 8 বছর পর তাদের এই যুক্তিতে ছাঁটাই করা হয় যে বিজ্ঞাপিত 12টি পদের বাইরে অতিরিক্ত পদে তাদের নিয়োগ করা হয়েছিল। এই ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ উভয়ই ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেয়। এরপরই কর্মীরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন। দীর্ঘ 17 বছর তারা চাকরির বাইরে ছিলেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ খারিজ করে দিয়ে কর্মীদের পক্ষে দাঁড়ায়। শীর্ষ আদালতের বেঞ্চ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে, যা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নীতিগতভাবে খুব জরুরি। ওয়েটিং লিস্টের বৈধতা। আদালত জানায়, বিজ্ঞাপনে পদ বাড়তে পারে লেখার অর্থই হলো নিয়োগকারী কর্তৃপক্ষ একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা রাখতে চেয়েছিল, যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বৈধ। শূন্য পদ সত্যি ছিল। আদালত তথ্য খতিয়ে দেখে যে 2000 সালের পর পরবর্তী বিজ্ঞাপন বের হয় 2008 সালে 29টি পদের জন্য। এর থেকেই প্রমাণ হয় যে এই মধ্যবর্তী সময়ে 29টি নতুন শূন্য পদ তৈরি হয়েছিল। নিয়োগ অতিরিক্ত নয়, আবেদনকারীদের সেই নতুন তৈরি হওয়া শূন্য পদেই নিয়োগ করা হয়েছিল, তাই এই নিয়োগকে কোনোভাবেই অতিরিক্ত বা বেআইনি বলা যায় না। 8 বছরের পরিষেবা। সবশেষে আদালত স্পষ্টভাবে জানায় যে 8 বছর ধরে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়ার পর কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং তা সমর্থনযোগ্য নয়। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে যে আবেদনকারীদের মধ্যে 2 জন ইতিমধ্যে
মধ্যেই 60 বছর অবসরের বয়স পার করে ফেলেছেন। যারা এখনো অবসর নেননি তাদের অবিলম্বে আম্বেদকর নগরের জেলা জজশিপে 4র্থ শ্রেণীর বিদ্যমান শূন্যপদে পুনর্বহাল করতে হবে। যদি বর্তমানে কোনো শূন্যপদ না থাকে তবে তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করতে হবে। এই পদ তাদের অবসরের পর বা ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে সামঞ্জস্য করা হবে। কর্মীরা যে 17 বছর চাকরির বাইরে ছিলেন সেই সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা সিনিয়রিটি পাবেন না, তবে তাদের পূর্বের 8 বছরের চাকরি এবং বর্তমান পরিষেবার ন্যূনতম পেনশন পাওয়ার জন্য অবশ্যই গণ্য করা হবে। যদিও এই মামলাটি উত্তরপ্রদেশের, কিন্তু এর প্রভাব সুদূরপ্রসারী। পশ্চিমবঙ্গেও শিক্ষক বা অন্যান্য কর্মচারী নিয়োগে বিভিন্ন সময় অতিরিক্ত পদে নিয়োগ বা প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। এই রায়টি একটি শক্তিশালী আইনি দৃষ্টান্ত স্থাপন করলো। এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে পরিষেবা দেওয়ার পর নিছক পদ্ধতিগত ত্রুটির কারণে কর্মীদের ছাঁটাই করা মানবিক বা আইনি কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয়। এই রায় দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মীদের আইনি লড়াইয়ে নতুন শক্তি যোগাবে। এই মুহূর্তের বিগ ব্রেকিং, শাটডাউনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত 3 সপ্তাহ ধরে চলা এই শাটডাউনের ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। আর্থিক দুরবস্থার কারণে প্রায় 7,50,000 কর্মচারী তাদের সংসার চালানোর জন্য ক্যাব, ফুড ডেলিভারি এবং রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করতে বাধ্য হচ্ছেন। এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলে কর্মী সংকটের কারণে এই কর্মচারীদের সপ্তাহে 60 ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। উল্লেখ্য যে শাটডাউনের কারণে তহবিল বন্ধ হয়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা 1 অক্টোবর থেকে বেতন পাননি। ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিক ড্যানিয়েলসের মতে, আমাদের বলা হচ্ছে যে আমরা একসময় আমাদের বেতন পাবো, কিন্তু তাতে আমাদের খরচ কমবে না বা ঋণ শোধ হবে না। পরে টাকা পেলে বর্তমানের প্রয়োজন মিটবে না। শাটডাউনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান চলাচল ক্ষেত্রে। বেতন বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার কন্ট্রোলার তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে অন্যান্য ছোটখাটো কাজ করতে বাধ্য হচ্ছেন। কর্মচারীরা তাদের নিয়মিত শিফটের পরে পার্ট টাইম কাজ করতে বাধ্য হচ্ছেন। জানিয়ে রাখি, ভারতে যেমন অর্থবর্ষ 1 এপ্রিল থেকে শুরু হয়, তেমনি আমেরিকায় তা 1 অক্টোবর থেকে শুরু হয়। এর অর্থ হলো এই দিন থেকে সরকার তার অর্থনৈতিক বাজেট প্রস্তুত করে এবং কোন খাতে কত টাকা খরচ করতে হবে তার পরিকল্পনা করে। কিন্তু কোনো কারণে যদি এই তারিখের মধ্যে নতুন বাজেট পাস না হয় তাহলে সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যায়। আমেরিকায় একেই শাটডাউন বলা হয়। এবার আমেরিকায় ওবামা হেলথ কেয়ার সাবসিডি প্রোগ্রাম নিয়ে 2 প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে উত্তেজনা রয়েছে। ডেমোক্রেটরা স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়াতে চায়, যেখানে রিপাবলিকানরা মনে করে যে ভর্তুকি বাড়ালে সরকারের ওপর অতিরিক্ত বোঝা বাড়বে, যার ফলে অন্যান্য কাজের জন্য তহবিলের ঘাটতি দেখা দেবে। শাটডাউনে মার্কিন সরকারের অধিকাংশ দপ্তরের কাজই বন্ধ হয়ে যাবে। চালু থাকবে কেবল আপৎকালীন পরিষেবাগুলি। কোন কোন দপ্তর চালু থাকবে, কতজন কর্মীকে নিয়ে চলবে তা আলোচনার মাধ্যমে স্থির করা হয়। যারা শাটডাউন চলাকালীনও কাজ করবেন তাদের অধিকাংশই বেতন পাবেন না। শাটডাউন শেষ হলে আবার তাদের বেতন দেওয়া হবে। কতদিন এই শাটডাউন চলতে পারে তা স্পষ্ট নয়। 2018 সালে ট্রাম্পের প্রথম দফায় মার্কিন প্রশাসন 35 দিনের জন্য অচল হয়ে পড়েছিল। এখনো পর্যন্ত আমেরিকার ইতিহাসে সেটাই সবচেয়ে বড় শাটডাউন। তহবিল সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হওয়ায় ডেমোক্র্যাটদেরই দোষারোপ করেছেন ট্রাম্প। তিনি ইতিমধ্যে গণছাঁটাইয়ের হুমকি দিয়ে রেখেছেন, বলেছেন শাটডাউনের অনেক ভালো দিকও রয়েছে। আমরা যেগুলো চাই না তেমন অনেক জিনিস ফেলে দিতে পারি। অনেককে ছাঁটাই করা হবে, তারা প্রত্যেকেই হবেন ডেমোক্রেট।